সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। আজকে আমরা প্রথমেই করব 16.2 এর 2 নম্বর প্রবলেমটা। তো ওই প্রবলেমটা সলভ করার আগে আমরা যথারীতি কিছু সূত্র শিখে ফেলি। আমরা জানি যে চারটি বাহু যদি কোনো ক্ষেত্র সৃষ্টি করে তাকে চতুর্ভুজ বলে। যেমন এখানে চারটা বাহু একটা কি করেছে, ক্ষেত্র সৃষ্টি করেছে, এটাকে আমরা চতুর্ভুজ বলবো। তো চতুর্ভুজের প্রকারভেদ আছে। কিছু চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে, কিছু চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে, কিছু চতুর্ভুজকে সামান্তরিক বলে, কিছু চতুর্ভুজকে রম্বস বলে, কিছু চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। আমরা 16.2 এই ধরনের প্রবলেমগুলিই সলভ করব। তো আমরা প্রথমে আয়তক্ষেত্রের ব্যাপারটা একটু করে ক্লিয়ার করে নিব। তা আয়তক্ষেত্র কাকে বলে এবং এটার ক্ষেত্রটা আমরা কিভাবে পরিমাপ করব। যদি এমন হয় যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু দুটোটা একই সাথে সমান হবে এবং সমান্তরাল হবে। সমান্তরাল মানে সমান দূরে অবস্থান করা। দেখো এই হোয়াইট বোর্ডের এই যে একটা রেখা, এই যে এই একটা রেখা, এই যে উপরের রেখা এবং নিচের রেখা, এটা কিন্তু সমান দূরে অবস্থিত। তখন এই রেখা দুটোটাকে সমান্তরাল রেখা বলবো। রেল লাইনের বিট দুটোটা হচ্ছে সমান্তরাল রেখার আদর্শ উদাহরণ। তো যদি বিপরীত মানে একটার উল্টা, এবির উল্টা সাইডে আছে ডিসি, এবি আর ডিসি কে বিপরীত বাহু বলবো। আবার এডি এর উল্টা সাইডে আছে বিসি, তখন এডি আর বিসি কেও বিপরীত বাহু বলবো। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু দুটোটা একই সাথে সমানও হবে সমান্তরালও হবে, অর্থাৎ এবি ডিসি এর সমান হবে, আবার এবি ডিসি এর সমান্তরাল হবে, একই সাথে এডিও বিসি এর সমান হবে, এডি এবং বিসি এর সমান্তরালও হবে। এবং এখানে যে চারটা কোণ থাকবে শিক্ষার্থীরা, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, অ্যাঙ্গেল এ কোণ, অ্যাঙ্গেল বি কোণ, অ্যাঙ্গেল সি কোণ এবং অ্যাঙ্গেল ডি কোণ, প্রত্যেকটার পরিমাণ অবশ্যই এক সমকোণ হবে। তখন এই তাকে আমরা এবিসিডি কে আয়তক্ষেত্র বলবো। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহু দুটোটা একই সাথে সমানও হবে সমান্তরালও হবে এবং এখানে যে চারটা কোণ আছে চারোটা কোণের পরিমাণ এক সমকোণ এক সমকোণ এক সমকোণ এক সমকোণ, তখন ওই চতুর্ভুজটাকে আমরা আয়তক্ষেত্র বলবো। তো আয়তক্ষেত্রের কি কি আমাদেরকে পরিমাপ করতে হতে পারে? প্রথমে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বলতে বোঝাই এই যে চারটা বাহু আছে, চারটা বাহুর মাঝখানে যে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুকে একত্রে মানে ক্ষেত্রফল বোঝাই। এই চারটা বাহুর ভিতরে যতটুকু বিন্দু আছে সমতলের অতটুকু প্রত্যেকটা বিন্দুকে একত্রে ক্ষেত্রফল বোঝাই। এবং এটা পরিমাপ করার সূত্র হচ্ছে ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যের সাথে ওই আয়তক্ষেত্রটার প্রস্থ গুণ করে ফেলতে হবে। এখন কথা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আবার প্রস্থ, এটা আবার কি? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখবে যে দুইটা বাহু বড় হচ্ছে, দুইটা বাহু ছোট হচ্ছে। ছোট বাহু যে দুটোটা বড় বাহু যে দুটোটা ওই দুটোটাকে দৈর্ঘ্য বলবো, ছোট বাহু যে দুটোটা ওই দুটোটাকে প্রস্থ বলবো। তাই আয়তক্ষেত্রের চারটা বাহুর ভিতর দুইটা বড় হবে, দুইটা ছোট হবে। বড় দুটোটাকে আমরা দৈর্ঘ্য বলবো, ছোট দুটোটাকে প্রস্থ বলবো। যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে আসবে। পরিসীমা মানি এর চারটা যে বাহু আছে সেই চারটা বাহুর যোগফল। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের না, যে কোনো কিছুর পরিসীমা মানি। ত্রিভুজের পরিসীমা মানেও ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা মানি চতুর্ভুজের চারটা বাহুর যোগফল, আয়তক্ষেত্রের পরিসীমা মানিও আয়তক্ষেত্রের চারটা বাহুর যোগফল। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা প্রস্থ আছে, তাহলে পরিসীমা সমান হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের আরো একটা জিনিস আমাদেরকে পরিমাপ করতে হয় মাঝে মাঝে, সেটা হলো দেখো এ এর বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে সি, এর সাথে সি যোগ করলে এবং বির সাথে ডি যোগ করলে যে দুইটা বাহু এখানে তৈরি হয় ওই দুটোটা বাহুকে এই আয়তক্ষেত্রের কর্ণ বলে। তাহলে কর্ণ কি?
বিপরীত কৌণিক বিন্দুগুলোর যোগফলই হলো কর্ণ এবং আয়তক্ষেত্রের কর্ণের বৈশিষ্ট্য হলো দুটা কর্ণ পরস্পর সমান অর্থাৎ এসি আর বিডি এই দুটা কর্ণ পরস্পর কি হবে সমান হবে এবং আয়তক্ষেত্রের কর্ণ বের করারও একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে কর্ণ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তো আমরা যদি আয়তক্ষেত্র কাকে বলে এবং এই সূত্রগুলো মোটামুটি বুঝি তাহলে আমরা আয়তক্ষেত্র সংক্রান্ত যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবো এবার আমরা প্রবলেমটার ভিতরে ঢুকি কি বলেছে দেখো এই রকম প্রবলেম তুমি ক্লাস 7 এ এবং 8 এ করেছো 7 এ তো অবশ্যই করেছো এরকম একটা প্রবলেম আছে একটা জমির দৈর্ঘ্য 80 মিটার প্রস্থ 60 মিটার আমাকে অনেকেই প্রশ্ন করে স্যার এরকম এই পরিমিতি থেকে আমরা ছবি আঁকবো আমি আনসার দিয়ে এইভাবে ছবি না আঁকলেও অসুবিধা নাই তবে আঁকাটা ভালো এবং আঁকলে এটা নিজের বুঝতেও সুবিধা হয় এই জন্য পরিমিতির প্রবলেম সলভ করার সময় সব সময় ছবি আঁকবে চলো আমরা ছবি আঁকি এই একটা জমিটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো এই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো এখানে একটা পুকুর খনন করেছে অর্থাৎ এই জমিটার ভিতর একটা পুকুর খনন করেছে কি রকম করে খনন করেছে দেখো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় বিস্তার মানে হচ্ছে স্টুডেন্টগুলো দেখো এই যে ক্যালকুলেটরটা কেমন ক্যালকুলেটর এটা হচ্ছে লম্বা বলবো আমরা আর এই যে প্রস্থ যেটা এটার অপর নাম বিস্তার এই যে এখান থেকে এটাকে চৌড়াও বলে যে ক্যালকুলেটরটা এত চৌড়া বিস্তার প্রস্থ একই কথা তো আমাকে কি বলছে যে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার অর্থাৎ এখানে 4টা পাড় আছে দেখো এই একটা পাড় এই একটা পাড় এই একটা পাড় এই একটা পাড় প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার এটাও 4 মিটার এটাও 4 মিটার এটাও 4 মিটার এটাও 4 মিটার এই প্রত্যেক পাড় 4 মিটার করে একটা পুকুর খনন করেছে কেমন এই একটা পুকুর এখন তোমাকে কি বের করতে বলছে দেখো পুকুর পাড়ের ক্ষেত্রফল কত এই যে পাড়টা এই পাড়টার ক্ষেত্রফল কত তোমাকে কি করতে বলছে বের করতে বলছে এই পাড়টার ক্ষেত্রফল কত আমরা প্রশ্ন বুঝে ফেলেছি একটা জমির দৈর্ঘ্য 80 মিটার জমির প্রস্থ 60 মিটার এই জমির মাঝে একটা পুকুর খনন করা হয়েছে পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার এখন তোমাকে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত আমরা এই প্রবলেমটা করেছি আগে কিন্তু প্রবলেমটার ভিতরে ঢুকবো এই ব্যাপারটা দিয়েই আমরা 16.2 এর অনেকগুলো প্রবলেম সলভ করব কিভাবে করছি দেখো আমরা কিন্তু বের করতে চাচ্ছি পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা প্রথমে এখানে জমিটার ক্ষেত্রফল বের করে ফেলি তো শিক্ষার্থীরা এখানে জমির দৈর্ঘ্য হচ্ছে জমির না লিখে জমিঠির লিখবে জমিঠির লিখলে এটা একটা পদাশ্রিত নির্দেশক প্রশ্নে যে জমির কথা বলছে সেটা বোঝায় এই জন্য জমিঠির লেখা ভালো জমির না লিখে জমিঠির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার তাহলে জমির দৈর্ঘ্যের সাথে জমির প্রস্থ গুণ করে ফেললে জমির ক্ষেত্রফল হয়ে যায় তাহলে জমিঠির ক্ষেত্রফল ইকুয়াল টু প্রথমে জমির দৈর্ঘ্য 80 জমির প্রস্থ 60 বর্গ মিটার তো 5 × 40 6 × 48 4800 বর্গ মিটার এই প্রবলেমগুলো সলভ করার সময় তুমি একটা ব্যাপার খেয়াল করবা যদি তুমি আচ্ছা তুমি দেখো পাড়টা তো জমির ভিতরে তাই না এই যে পাড় যেটা সেটা জমির ভিতরে আমরা যদি পাড় বাদ দিয়ে দিই তাহলে এই এতটুকু পর্যন্ত পুকুরের দৈর্ঘ্য না আর পাড় বাদ দিয়ে দিলে এতটুকু পুকুরের প্রস্থ এটা তো জমির দৈর্ঘ্য জমির প্রস্থ পুকুরের দৈর্ঘ্য হবে এইখান থেকে এতটুকু পাড় ব্যতীত তাহলে আমরা একটা কাজ করি সুতরাং
পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য, পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল টু জমির দৈর্ঘ্য 80 মিটার, পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ পার ছাড়া পুকুরের দৈর্ঘ্য এতটুকু। তো এই 80 থেকে এই 4 মিটার, এই 4 মিটার যদি বাদ দিয়ে দিই, এই 4 মিটার আর এই 4 মিটার যদি বাদ দিয়ে দিই, তাহলে পুকুর মানে পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য এটা হয় না? তাহলে এটা কিভাবে হবে? 80 থেকে এদিকে একটা 4 মিটার পার, এদিকে একটা 4 মিটার পার বাদ, 4 + 4 মিটার। তাহলে শিক্ষার্থীরা কি হয়? 80 8 মিটার, তাহলে কি হয়? 72 মিটার। এবং প্রস্থ ঠিক অনুরূপভাবে আমরা প্রস্থ বের করি শিক্ষার্থীরা, প্রস্থ হচ্ছে 60। তাহলে পার ব্যতীত পুকুরের প্রস্থ এতটুকু, তাহলে এই 60 থেকে এই 4 বাদ দিলে, পার দুটা বাদ দিলে, এই পার দুটা বাদ দিলে এটাই পুকুরের প্রস্থ হয়ে ওঠে না? তাহলে আমরা কি করব? 60 থেকে ওইদিকে একটা 4, ওইদিকে একটা 4 আমরা কি করে দিই? যোগ করে দিই। তাহলে কি হয়? 60 4 4 8 মিটার, তাহলে কত হয়? ইকুয়াল টু 52 মিটার। তো এখন আমরা পার ব্যতীত পুকুরের ক্ষেত্রফল বের করে ফেলি। সুতরাং পার ব্যতীত পুকুরটির ক্ষেত্রফল সমান, পার ব্যতীত পুকুরটির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ইকুয়াল টু, তো পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য কত? 72, পার ব্যতীত পুকুরের প্রস্থ কত? 52। তো এই যে পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য, পার ব্যতীত পুকুরের প্রস্থ গুণ করেছি। আমরা বর্গ মিটার না লিখে মিটার স্কয়ারও লিখতে পারি। এটা লিখলেই বরং হিসাব করতে মানে লিখতে তোমার অনেক সুবিধা হয়। আমরা 72কে 52 দিয়ে গুণ দিয়ে দিই, 3744 মিটার স্কয়ার। এবার তুমি একটু করে ভাবো তো, এই যে 4800 এর ভিতর তুমি খেয়াল করো, এখানে পারও আছে, পুকুরটাও আছে। এই 4800 বর্গের ভিতর জমির ক্ষেত্রফল, তো জমির ভিতর কি কি আছে? পুকুরটা আছে আর পুকুরের পার আছে। এবার তুমি এটার কথা ভাবো, পার ব্যতীত শুধু পুকুরের ক্ষেত্রফল, এখানে আছে শুধু পুকুরের ক্ষেত্রফল, এই যে মাঝখানে যে আছে পুকুরটার ক্ষেত্রফল। এখন দেখো তো তুমি এখানে পারও আছে, পুকুরও আছে, খুব ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু শুধু পুকুর আছে, পার নাই। আর তোমাকে বের করতে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। কি বোঝা যায়? খুব সহজে বোঝা যায় না? স্যার তুমি এই বলবে যে স্যার পার প্লাস পুকুর থেকে আপনি পুকুর বাদ দিয়ে দেন, তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হয়ে আসবে। হ্যাঁ, আমরা সেটাই করব। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? সুতরাং পুকুরটির পাড়ের ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা কি করব শিক্ষার্থীরা? এই যে পুকুর প্লাস পাড়ের ক্ষেত্রফল 4800, সেইটা থেকে বিয়োগ দিয়ে দিব পুকুরের ক্ষেত্রফল 3744 মিটার স্কয়ার। তো 4800 থেকে ওইটা আনসারটা মাইনাস করলে হয় 1056 মিটার স্কয়ার। আমাদেরকে এইটাই চেয়েছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? 1056 মিটার স্কয়ার। শিক্ষার্থীরা, এখন আমরা 3 নাম্বার প্রবলেমটা সলভ করব। কি বলছে আমরা দেখি। একটি বাগানের গল্প করছে। একটি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। এই বাগানের ভিতর একটা পুকুর আছে। আগের প্রবলেমটাতে কিন্তু বলছিল একটি জমির মাঝে একটা পুকুর খনন করা হয়েছে, চারোদিকে পার সমান 4 মিটার বিস্তার একটা পার ছিল। এখানে কিন্তু সমান পার বিশিষ্ট পুকুর আছে, কিন্তু পারটার বিস্তার কত এটা বলে দেয় নাই। এটা কিন্তু বোঝার বিষয় যে বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, পারটা কত এটা বলছে না, কিন্তু পারটা সমান। অর্থাৎ তোমার এইদিকে একটা পার আছে, এইদিকে একটা পার আছে, এইদিকেও একটা পার, এদিকেও একটা পার, পারটা সমান
চতুর্দিকে, কিন্তু কত বলছে না, কিন্তু কত বলছে না। আর একটা তথ্য বলে দিচ্ছে এরপরে, যে পুকুর যেটা আছে সেটার ক্ষেত্রফল, পুকুরটার ক্ষেত্রফল পুরো বাগানের ক্ষেত্রফলের, পুরা লিখে নাই, এটা আমি নিজে থেকে বলছি, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2/1 এখন তোমাকে পুকুরের ক্ষেত্রফল, এই পুকুরের ক্ষেত্রফল এখান থেকে এটা কতটুকু এবং পুকুরের প্রস্থ এখান থেকে এটা কতটুকু নির্ণয় করো। আবার প্রশ্নটা বুঝি, একটা জমি না, বাগানের দৈর্ঘ্য বলছে 40 মিটার, এর প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, পারের বিস্তার বলছে না, কিন্তু পুকুরটার ক্ষেত্রফল পুরা বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। পুকুরের দৈর্ঘ্য কত, এই যে আঙ্গুল দিয়েছি যে এখান থেকে এতটুকু কত, পুকুরের দৈর্ঘ্য কত বলতে বোঝাচ্ছে এই এখান থেকে এটা কত, পুকুরের প্রস্থ বলতে বোঝাচ্ছে এখান থেকে এটা কত। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা তো বাগানের দৈর্ঘ্য জানি 40 মিটার, এই পুকুর পাড়টা কত যদি এটা জানতাম, জানি না, কিন্তু কি বলছে, বাগানের ভিতর সমান পার বিশিষ্ট পুকুর আছে, কিন্তু পাড়টার বিস্তার কত, চওড়া কত, বিস্তৃতি কত, এটা বলে নাই। যদি জানতাম, মনে করে এটা 2 মিটার পার, জানতাম যে এদিকে একটা এদিকে একটা, চারদিকে 2 মিটার চওড়া একটা কি আছে, পার আছে, তাহলে খুব হয়ে যেত 40 বিয়োগ 2 বিয়োগ 2। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই যে পারটা কত সেটা বের করতে হবে। তো আমরা মনে করে নিব পারটা x, অর্থাৎ পুকুর পারটার দৈর্ঘ্য 1, বিস্তার x, সেই xটা যদি বের করতে পারি আমরা, তাহলে পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাব, পুকুরের প্রস্থ পেয়ে যাব। চলো কাজ শুরু করি। আমরা প্রথমে পুকুরটার ক্ষেত্রফলটা বের করতে চেষ্টা করি। পুকুরটার ক্ষেত্রফল পাবো, আমাকে বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2/1। তাহলে বাগানের ক্ষেত্রফল যদি পাই, তাকে 2 দিয়ে ভাগ দিলেই আমরা কিসের ক্ষেত্রফল পেয়ে যাব, পুকুরটার ক্ষেত্রফল পেয়ে যাব। বাগানের ক্ষেত্রফল তো আমরা পাবোই, বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। বাগানটির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা 30 মিটার। সুতরাং বাগানটির ক্ষেত্রফল ইকুয়াল টু বাগানটির দৈর্ঘ্যের সাথে 40-এর সাথে বাগানটির প্রস্থ কি করে দিই, গুণ করে দিই, বর্গমিটার। 3 × 1200 মিটার স্কোয়ার লিখতে পারি আমরা, এরকম m স্কোয়ার দিলে এটা বর্গমিটার বোঝায়। আমরা চাচ্ছিলাম পুকুরের ক্ষেত্রফল বের করতে, তাহলে পুকুরটির ক্ষেত্রফল আমরা 3 নাম্বার যে লাইনটা আছে, যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2/1। তো বাগানের ক্ষেত্রফল কত, 1200 এর 2/1। তো আমরা কাটাকাটি করি 600, তাহলে কত, 600 মিটার স্কোয়ার। আমাদেরকে তো চেয়েছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ কত, আমরা বলছিলাম না, সেটা যদি আমরা বের করতে চাই আমাদের পুকুরের পাড়ের বিস্তার লাগবে। সেটা এটা সমান বলছে, সমান পার বিশিষ্ট বলছে, কিন্তু কত তো বলে নাই, সেটা বের করতে হবে। তো সেটাকে আমরা x মনে করে নিব, মনে করে নিয়ে সমীকরণ গঠন করব, x এর মান বের করব, তারপর হয়ে যাবে। তো আমরা সেটা লিখব এখানে, মনে করি পুকুরটির পাড়ের বিস্তার হচ্ছে শিক্ষার্থীরা x মিটার। তাহলে যেহেতু তুমি জানো এটা x মিটার, এটা x মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্য আপাতত কত, 40 - x + x, সেটাই আমরা লিখি। সুতরাং পুকুরটির দৈর্ঘ্য ইকুয়ালস টু, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 40 থেকে কেমন, এই x কি দিয়ে দিই, বাদ দিয়ে দিই, x + x মিটার। তো কি হয় শিক্ষার্থীরা, 40 - 2x মিটার। তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য মানে বাগানের বিস্তার x ধরে বের করে ফেলেছি। ঠিক সেই রকম পুকুরের প্রস্থ বের করি, এবং প্রস্থ ইকুয়াল টু, তোমরা খুব ছবিটার দিকে তাকাও, বাগানের প্রস্থ 30 থেকে কি মাইনাস হবে, এই বিস্তার দুটোটা মাইনাস হবে, দুটোটা কত, x
এক্স প্লাস এক্স মিটার। কি হয় শিক্ষার্থীরা? 30 মাইনাস 2x মিটার। তো তোমাকে তো সমীকরণ গঠন করতেই হবে, যেখানেই তুমি সলক মনে করে নিবা সেখানেই তুমি সমীকরণ গঠন করে সেটার মান বের করতেই হবে। জেনারেল ম্যাথের পঞ্চম অধ্যায়ের মানে এটা প্রয়োগ। এখন তুমি দেখো সমীকরণ গঠন করব কিভাবে। আমরা দেখো পুকুরের দৈর্ঘ্য জানি, পুকুরের প্রস্থও জানি, পুকুরের ক্ষেত্রফলও জানি। তাহলে সমীকরণ গঠন করো তুমি। পুকুরটার এই দৈর্ঘ্যের সাথে পুকুরটার এই প্রস্থ গুণ করলে পুকুরটার ক্ষেত্রফলের সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে এটা দিয়েই আমরা সমীকরণ গঠন করি। আমরা লিখি প্রশ্ন মতে পুকুরটির দৈর্ঘ্য শিক্ষার্থীরা কত? 40 মাইনাস 2x। পুকুরটার প্রস্থ 30 মাইনাস 2x। পুকুরটার ক্ষেত্রফল 600। এবার আমরা গুণ করে দিই কেমন? 40-এর সাথে 30 গুণ করি 1200, 40-এর সাথে 2 গুণ করি 80x, 2x এর সাথে 30 গুণ করে দাও 60x, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। তো আমরা তো x এর মান বের করব, সমীকরণ গঠন করতে যেহেতু করছি এইটাকে দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট সমীকরণে নিয়ে যাই। তাহলে প্রথমে হবে 4x স্কয়ার কেমন? 80x এর সাথে 60x যোগ করলে 140x, 1200 থেকে 600 গেলে 600। আমরা 4 দ্বারা তিনটা পদকে ভাগ দিতে পারি, যদি দিয়ে ফেলবো তাহলে আমাদের মিডল ফ্যাক্টর করা খুব সহজ হয়ে যাবে। 4 দিয়ে ভাগ দিয়ে দিই x স্কয়ার, এটা হবে 3 4 12, 2 4 5 20, 4 ওকে 4 4 5 20। আমরা পাশে সাইড নোট লিখব যে 4 দ্বারা কি করে ভাগ করে। এখন আমরা মিডল ফ্যাক্টর করি, 150 কে ভেঙে 35 মিলাই। দেখি চিন্তা করো তো, 30-এর সাথে 5 গুণ করলে 150 এবং 30-এর সাথে 5 যোগ করলে 35। আমরা x কমন নিই শিক্ষার্থীরা, x মাইনাস 30, 5 কমন নিই, প্লাসটা মাইনাস হয়ে যাবে 30। x মাইনাস 30 আবার কমন যায়, তখন এখানে x থাকে -5 ইকুয়াল টু 0। সুতরাং x মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 5 ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু 30। একটা মজার ব্যাপার আছে এখন। x মানে কি? পুকুর পাড়ের বিস্তার। আচ্ছা, তোমাদের সাথে যদি আমি এরকম গল্প করি, শোনো স্টুডেন্টগুলো, একটা বাগানের প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝে একটা পুকুর আছে, পুকুর এটার বিস্তার 30 মিটার। তুমি বলবে স্যার পাগল হয়ে গেছে নাকি? পুকুর পাড়ের বিস্তার যদি 30 মিটার হয় তো পুকুরটা তো বাগানের বাইরেই হবে, বাগানের ভিতরে তো পুকুরটা হবেই না। বাগানের ভিতর পুকুরটার পাড় অবশ্যই বাগানের প্রস্থের থেকে ছোট হতে হবে। তো এখন পুকুর পাড়ের বিস্তার কত? এখানে 30। এটা কি কখনোই হবে? হতেই পারে না, এটা বাদ, ওইটা হবে। তাহলে আমরা কি লিখব? যেহেতু পুকুরটির পাড়ের বিস্তার বাগানটির প্রস্থের সমান হতে পারে না, বাগানটির প্রস্থের সমান হতে পারে না, হবেই না, কখনো হতে পারে না। সুতরাং x is not 30, সুতরাং x equal to 5। তুমি এখানেই x এর মান বসিয়ে দিলে পুকুরটার দৈর্ঘ্য পাবা, x এর মান এখানে বসিয়ে দিলে পুকুরটির প্রস্থ পাবা। তাহলে আমরা বসিয়ে দিই, অর্থাৎ পুকুরটির দৈর্ঘ্য ইকুয়ালস টু কত হয় শিক্ষার্থীরা? 40 মাইনাস 2x, 40 মাইনাস 2x এর জায়গায় কত? 5। তাহলে শিক্ষার্থীরা 40 মাইনাস 10 সমান 30 মিটার। এবং প্রস্থ কি হবে শিক্ষার্থীরা পুকুরটির? আমরা এই যে 30 মাইনাস 2x, 30 2 ইন্টু 5 মিটার, তাহলে কত হয়? 30 মাইনাস 10 মিটার। তাহলে কি হয় শিক্ষার্থীরা? 20 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কত? 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। এবং তুমি একটু করে দেখো, 3 × 6 600 বর্গ মিটার পুকুরটার ক্ষেত্রফল হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, এখন আমরা বর্গক্ষেত্র সংক্রান্ত কিছু কথা শুনিন। যদি কোনো চতুর্ভুজের
প্রত্যেকটি বাহু সমান হবে। বিপরীত বাহুগুলো তো অবশ্যই সমান্তরাল হবে, এটা ঠিক আছে। প্রত্যেকটা বাহু সমান হবে এবং বিপরীত বাহু সমান্তরাল হবে এবং প্রত্যেকটা কোণের পরিমাণ হবে 1 সমকোণ। তখন তাকে আমরা বর্গক্ষেত্র বলব। অর্থাৎ বর্গক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রের পার্থক্য হলো আয়তক্ষেত্রের কিন্তু 2টা বাহু বড়, 2টা বাহু ছোট। বর্গক্ষেত্রের কিন্তু 4টা বাহু, অর্থাৎ বাহু 4টি সমান দৈর্ঘ্যের। এই জন্যই বলছি দেখো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, অর্থাৎ সিডি এডি প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো একই সাথে সমান্তরাল এবং কোণগুলোর পরিমাণ কিন্তু 1 সমকোণ। আয়তক্ষেত্রেও 1 সমকোণ ছিল, তখন তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। তো বর্গক্ষেত্রের তো আর দৈর্ঘ্যপ্রস্থ থাকবে না। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ কেন থেকেছিল আলাদা আলাদা ভাবে? কারণ একটা বাহু ছোট আর একটা বাহু বড়। বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য নাম দিয়েছি, ছোট বাহুটাকে প্রস্থ নাম দিয়েছি। এখানে কিন্তু 4টা বাহু সমান, এই জন্য এখানে প্রস্থ বলে আর কিছু থাকবে না। হবেই বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। এখন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি হয়ে থাকে, তার ক্ষেত্রফল ইকুয়ালস টু, খেয়াল করো তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখেছি না? তো এখানে দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? a স্কয়ার। পরিসীমা, আমরা পরিসীমা সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সময়, আয়তক্ষেত্রের সময় বলেছিলাম যে 4 বাহুর সমষ্টি। তো এখানে পরিসীমা 4 বাহুর সমষ্টি, তো 4টা বাহু এ 4a। এখানে কর্ণ সমান হবে, দেখো আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি লিখেছিলাম? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এখন দৈর্ঘ্য এ প্রস্থ এ যোগ করে পেল 2a স্কয়ার। তাহলে 2 এর উপর রুট থাকবে, ওইটা চলে যাবে a রুট। এটা হলো a রুট। আমরা বর্গক্ষেত্র সম্পর্কে তাহলে কি বুঝলাম? যে চতুর্ভুজের 4টা বাহু সমান, প্রত্যেকটা কোণ 1 সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়ে থাকে, তার ক্ষেত্রফল a স্কয়ার, তার পরিসীমা হবে 4a, তার কর্ণের দৈর্ঘ্য a রুট। শিক্ষার্থীরা, এই যে আয়তক্ষেত্রের গল্প করছি, আমরা বর্গক্ষেত্রের গল্প করছি, এগুলো কিন্তু প্রত্যেকটি আবার এক একটা সামান্তরিক। রম্বসও এক প্রকার সামান্তরিক, আয়তক্ষেত্র এক প্রকার সামান্তরিক, বর্গক্ষেত্র এক প্রকার সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে? যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, বিপরীত যে 2টা বাহু থাকবে তারা একই সাথে সমানও হবে এবং একই সাথে কিও হবে? সমান্তরালও হবে, তখন তাকে আমরা সামান্তরিক বলবো। অর্থাৎ সামান্তরিকের হবে কি? এই যে এবি আর ডিসি, এই দুটোটা একই সাথে সমান এবং সমান্তরাল। ঠিক এরকম এডি আর বিসিও সমান এবং সমান্তরাল, তখন আমরা এটাকে কি বলবো? সামান্তরিক বলবো। তো সামান্তরিকের তুমি এই যে এবি বাহুটাকে তুমি ভূমি ধরো, এটাকে তুমি ভূমি ধরো। তো এই যে সমান্তরাল 2টা বাহুর মাঝখানে তুমি একটা লম্ব আঁকো, এটা একটা লম্ব আঁকো, তখন এটাকে বলবো উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি মানে হচ্ছে নিচের বাহুটা, উচ্চতা হচ্ছে সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব। তখন সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে এর ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ সামান্তরিকটার ভূমির সাথে সামান্তরিকটার উচ্চতা, ভূমি মানে এই যে কোনো একটা, অর্থাৎ সামান্তরিকের যে কোনো একটা বাহুকে ভূমি ধরবে, তারপর তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই উচ্চতা হবে। তখন ওই সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। আমরা এই 2টা ব্যাপার একটু মনে রাখতে চেষ্টা করব। এখন আমরা আমাদের 8 নম্বর প্রবলেমে যাই। কি বলছে? একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখানে 2টা চতুর্ভুজের কথা বলছে, যে একটা সামান্তরিকটার ক্ষেত্রফল যত, আর একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও তত। একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিক যেটার গল্প করতেছে, সেই সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার,
সামান্তরিকটার ভূমি 125 মিটার এবং উচ্চতা এই যে মাছ এখান থেকে এখানে যদি তুমি লম্ব আঁকো উচ্চতা হচ্ছে 5 মিটার। এই যে বর্গক্ষেত্র বলছে সেটার কর্ণের দৈর্ঘ্য কত? আমরা একটু করে মনোযোগী হলেও খুব সহজে এটা করে ফেলতে পারবো। প্রথমে কি বলছে, একটা সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ সামান্তরিকটার ক্ষেত্রফল যত বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও তত। সামান্তরিকটার ভূমি বলে দিয়েছে 125 মিটার, উচ্চতা বলে দিয়েছে 5 মিটার। এখন তোমাকে বলছে ওই যে বর্গক্ষেত্র সামান্তরিকটার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গক্ষেত্র তার কর্ণের দৈর্ঘ্য বের করো। তো তুমি যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে চাও তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লাগবে। এই যে কর্ণের সূত্র √, বাহুর দৈর্ঘ্য যদি জানো তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবে। তাহলে এই বর্গক্ষেত্রটার যদি আমি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি লাগবে, যে এর বাহুর দৈর্ঘ্য অবশ্যই লাগবে। তাহলে আমাদের কাজ হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা, এবং সেটা বের করতে এইটার হেল্প নিতে হবে। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান। তাহলে আমি যদি সামান্তরিক ক্ষেত্রফল বের করি সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেষ্টা করব আমি। আপাতত আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রফলের সূত্র এইটা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে কি বলা আছে শিক্ষার্থীরা, সামান্তরিকটির ভূমি হচ্ছে কত, 125 মিটার, উচ্চতা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা 5 মিটার। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত হয় দেখো তো। সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল এর ভূমি এর উচ্চতা 125 গুণ 5 মিটার স্কয়ার, 625 মিটার স্কয়ার। তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারি, প্রশ্নমতে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 625 মিটার স্কয়ার, কারণ সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এই সূত্রটার ভিতরে যদি তুমি প্রবেশ করতে পারো তুমি অনেক কিছু বুঝবে। কিভাবে বলছি দেখো তো, ক্ষেত্রফল সমান a স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু করে উল্টাইয়া লিখি, a সমান কি √ওভার ক্ষেত্রফল। আমরা একটু ভাবি এই ব্যাপারটা, ক্ষেত্রফল সমান যদি a স্কয়ার হয় তাহলে a সমান √ ক্ষেত্রফল না। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানি তাকে বর্গমূল করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা যায়। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যদি জানি তাকে বর্গমূল করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা যায়। তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? হ্যাঁ, সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে প্রকাশ করি। কেমন? এ দিয়ে প্রকাশ করি সমান √ওভার 625 মিটার সমান কত, 25 মিটার। এবার জাস্ট কর্ণের সূত্র, সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণ সমান a√2। তো এর মান কত, 25√2। 25√2 সমান 4 সম্ভব 35.35। এটা আমি করাইতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এই জন্য রেজাল্টটা বলতেছি। 25√2, হ্যাঁ 35.35 মিটার প্রায়। যখনই রুটের মান বসাবে, আমি আগের পর্বগুলোতে বলেছি, তখনই প্রায় কথাটা লিখবে। এটাই হচ্ছে প্রবলেমের সলিউশন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য সহকারে মনোযোগের সাথে এতক্ষণ পর্যন্ত যে পর্বটা দেখেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী পর্বগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।